স্বাগত নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। সারা দেশে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। দেশের অধিকাংশ এলাকা জুড়ে এ ধরনের তাপপ্রবাহ বিরল ঘটনা। উপরন্তু দেখা নেই বৃষ্টি বা কালবৈশাখীর। অনেক স্থানেই নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। এই যে বৈরী অবস্থা, এটা কি শুধুই আবহাওয়াজনিত সমস্যা? জলবায়ু পরিবর্তনের প্রভাব এর পেছনে কতটা দায়ী? এসব নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন জলবায়ু ও পানি বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত। জনাব আইনুন নিশাত, আপনাকে স্বাগত আপনার সঙ্গে অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা শুরুতে যেটি বলছিলাম যে আসলে এই মুহূর্তে সারা দেশেরই টক অফ দ্য কান্ট্রি বলতে গেলে যে তীব্র তাপপ্রবাহে মানুষের জনজীবন অতিষ্ঠ। এটা মানে গরম, আমাদের মানে ট্রপিক্যাল ওয়েদারের দেশ, আমাদের এখানে গরম থাকবেই, গরম ছিল। এখন যে অবস্থা যাচ্ছে, এটা কি আপনি স্বাভাবিক অবস্থা বলবেন? আজকে আর স্বাভাবিক বলতে পারছি না, গতকালকে পর্যন্ত স্বাভাবিক বলেছি। এখন প্রথম কথাটা হচ্ছে, যখন আমরা তাপমাত্রার রিপোর্ট করি তখন তিনটা তাপমাত্রা আছে। একটা হচ্ছে রুম টেম্পারেচার, ইন্টারমিডিয়েট লেভেলে আমি পড়েছি এইচএসসি, এখন কোন লেভেলে পড়ানো হয় জানি না, যে হিট নিয়ে যে এক্সপেরিমেন্ট করা হতো ছাত্রদের, তাতে একটা প্যারামিটার লাগে রুম টেম্পারেচার। একটা ঘর যেখানে এয়ার কন্ডিশনার নেই, মোটামুটি খোলামেলা বাতাস ঢুকছে আসছে, সেখানে একটা গ্লাসে তাপমাত্রাটা, আজকে সেই তাপমাত্রা বোধহয় 40-41 সেলসিয়াস। রাজধানীতে 40 ছাড়িয়ে গেছে, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় 42-43। তার মানে এটা ফারেনহিটে নিয়ে গেলে 114, 115, 112 এই লেভেলে আছে। এটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে। ঢাকাতে তো যেটা বলছিলাম, দ্বিতীয় তাপমাত্রাটা হচ্ছে ইন শেড, গাছতলাতে ছায়াতে একটু বেশি। আর তৃতীয় হচ্ছে ফিলস লাইক। এখন তো আবহাওয়ার অনেক অ্যাপ আছে, যে কোনো অ্যাপে ঢুকলেই আপনি দেখতে পাবেন, একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে ফিলস লাইক। এখন এই ফিলস লাইকটা হচ্ছে বাতাসের কারণে যে তাপমাত্রাটা অনুভূত হচ্ছে সেইটা অনেক বেশি। আমি প্রতি রাতে 7টার 5 মিনিট আগে, 8টার 5 মিনিট আগে, কিংবা 9টার 5 মিনিট আগে, কিংবা 10টার 5 মিনিট আগে যখন টেলিভিশনটা দেখতে পারি, বাসার অন্য লোকের অন্য প্রেফারেন্স আছে, 5 মিনিট আগে কেন, তখন বিবিসি আবহাওয়ার, বিশ্বজুড়ে আবহাওয়ার ছবি দেখায়। উত্তর আমেরিকার ছবি, দক্ষিণ আমেরিকার ছবি, ইউরোপের ছবি, মধ্যপ্রাচ্যের ছবি, তারপরে সাউথ এশিয়ার ছবি, তারপরে প্রাচ্যের ছবি, মানে সাউথ ইস্টের ছবি এবং অস্ট্রেলিয়ার ছবি, পুরোটাই কেটে কেটে দেখায়। প্রথমেই দেখবেন একটা ছবি দেখায় বাতাসের গতিবেগটা কোন দিক থেকে কোন দিকে আসছে, এবং এটা আমি দীর্ঘদিন ধরে এনজয় করি, দেখি। এখন থেকে ধরুন 50-60 বছর কি 100 বছর আগে এই সময় যখন বাতাসের দিক পরিবর্তন হচ্ছে, শীতের উত্তরের বাতাস পরিবর্তিত হয়ে দক্ষিণের বাতাস আসছে, সো এই বাতাসটা আস্তে আস্তে যখন বাতাসটা একটু একটু করে উত্তরে যাবে, এখন উত্তরের বাতাসটাকে ঠেলে সরিয়ে দেবে। আগে বরগুনাতে আসতো মে মাসের মাঝামাঝি, ঢাকায় আসতো জুন মাসের প্রথম দিকে, দিনাজপুরে যেত জুলাইয়ের প্রথম দিকে। আর বাতাসের প্রথম ধাক্কাটা এই সময়, যে কালবৈশাখী হয়, উত্তরের বাতাস দক্ষিণের বাতাস তার সাথে মিলে একটা পিকুলিয়ার অবস্থা হয়। এবং বৈশাখ মাসের 1, 2, 3, 4, 5 এই 5-6 দিনের মধ্যে 2-3টা ঘূর্ণিঝড় ঢাকা শহরে হতো। আমি মনে আছে ইউনিভার্সিটিতে পড়ি যখন 70-এর দশকে, 60-এর দশকে, 67তে তো ছায়ানটের ভোরবেলার অনুষ্ঠান শুরু হলো। আমরা গান শুনতে যেতাম, কিন্তু বিকাল 4টার মধ্যে হলে ফিরে আসতাম, ছাত্রাবাসে ফিরে আসতাম, কারণ বিকালবেলা কালবৈশাখী হতে পারে, গাছের টাল ভেঙে পড়তে পারে। এবং এই সময় কিছু ফুল ফুটে একদম গাছটা ফুলে শোভিত হয়ে থাকতো, জারুল আর কনক চাপা না, কনক যাই হোক, তো হলুদ রঙের ফুল একদম রাস্তাটা ফুলে ঢেকে থাকতো। যে জন্য এই কথাগুলো বলছি, তখন আমরা ফিলস লাইকের সাথে পরিচিত ছিলাম না। তখন 36, 37, 38 ইত্যাদিকেই প্রচণ্ড গরম মনে হতো। ওই গরমকে আমরা বলতাম পিচ গলা রোদ্দুর, তাই না? পিচ গলে যেত। এবং তখন আমাদের স্কুল ছুটি দেয়া হতো, গ্রীষ্মের ছুটি,
ছুটির দিন হেডমাস্টার সাহেব কিংবা স্কুল শিক্ষক আমাদের বলতেন বাড়ি যা, বাড়ি গিয়ে আম কাঁঠাল খেয়ে আসো, তাই না? আম কাঁঠালের ছুটি বলেও একটা ব্যাপার ছিল। ওইটাই গরমের ছুটি। তো এখন এই বছর গতকালকে পর্যন্ত মনে হচ্ছিল যে ওই রেঞ্জের মধ্যে আছে। তার সাথে এই বছর স্বস্তির খবর হচ্ছে হিউমিডিটি কম, আজকে 20% ছিল। হিউমিডিটি বেশি হলে কিন্তু জীবনটা একদম অতিষ্ঠ হয়ে উঠত, আরো বেশি হয়ে যেত। ভাদ্র আশ্বিন মাসে, বিশেষ করে ভাদ্রে তালপাখা গরম যেটাকে বলে, তখন হিউমিডিটি বেশি, কিন্তু এরকম 34, 35, 38 থাকলে কিন্তু প্রচণ্ড গরম লাগতো। এবছর ভাগ্য ভালো, হিউমিডিটিটা কম। এখন ওই যে বিবিসির আবহাওয়া দপ্তরের কথা বলছিলাম, এটা আমি কালকে রাতেও দেখেছি। এটা আরব দেশের অংশ থেকে, সৌদি আরব, দুবাই ইত্যাদি থেকে বাতাসটা এসে ইরান ইরাকের নিচ দিয়ে আরব সাগরে ঢুকে এটা শ্রীলঙ্কার দক্ষিণ থেকে উঠে আসছে উপরে। অর্থাৎ কেউ যদি বলেন যে এই বাতাসটা আরব দেশ থেকে এসছে, আমি নাও বলবো না হাও বলবো না, বোধ করি তাই হচ্ছে। এবং এই বাতাসের ভেলোসিটিটা ইজ ভেরি হাই। যদি আপনি দেখেন যে কতগুলো অ্যারো দিয়ে দেখায়, তার দৈর্ঘ্যের উপরে ডিপেন্ড করে ভেলোসিটিটা কত। এর কিছুদিন পরে এটা আবার ল্যান্ড সারফেসের উপর দিয়ে, দক্ষিণ ভারতের উপর দিয়ে, তারপরে বঙ্গোপসাগরে পড়ে উপরে আসবে এবং মে মাসের মাঝামাঝি নাগাদ প্রচুর জলীয় বাষ্প আসবে এবং ঢাকাতে জুন প্রথম দিক থেকে বৃষ্টি হবে। বৃষ্টি হলে কিন্তু তাপমাত্রা অনেক কমে যাবে। তো যেটা আপনাকে বলছিলাম যে হ্যাঁ, সত্যি বাতাসটা, গরমটা অসহনীয়। কিন্তু এখন আমি তো যে ধরনের কাজ করি, আমি ট্রেডিশনাল নলেজ কিংবা ফোক উইজডমকে, লোকায়ত জ্ঞানকে খুব মূল্যবান মনে করি। আগে হয়তো প্রাকৃতিক দুর্যোগগুলো হতো অনেক দিন পর পর হতো। এরকম একটা গরম 104 ডিগ্রি ফারেনহাইট, 38, 39, 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয়তো 20 বছর পর পর হতো। এখন যেটা হয়তো ঘন ঘন হতে থাকবে। তার সাথে যোগ হচ্ছে বৈশ্বিক উষ্ণতা। বিজ্ঞানীরা গত বছর ডিক্লেয়ার করেছেন এবং পলিটিক্যালি পৃথিবীর সব দেশ লিখিতভাবে এগ্রি করেছে যে ইতিমধ্যে 1.5 ডিগ্রি সেলসিয়াস, অ্যাবাউট 4.5-5 ডিগ্রি ফারেনহাইট বেড়ে গেছে। কাজেই এখন যদি স্বাভাবিক 38 সেলসিয়াস থাকার কথা যদি 40 হয়ে যায়, তাহলে কিন্তু এটা ওই জলবায়ু পরিবর্তনের ফ্যাক্টরটাও যোগ হয়েছে। এখন করতে হবে কি? আপনি যেটা বললেন যে এই দুর্যোগে কি করতে হবে, দেখেন আমাদের এই স্কুল ছুটি কেন দিত? আমার তরুণ বয়সের কথা বলছি। আমি তো 50-এর ছাত্র, 60-এর ছাত্র। আমি তো পড়াশুনো শেষ করেছি 69-এ। তখন এই ছুটিটা দিত কারণ একটা স্কুলে যে ইয়াং ছেলেমেয়েরা যাবে, তাদেরকে কি খেলার মাঠ থেকে আপনি আটকাতে পারবেন? একজন বারান্দাতে ফুটবল কিক করলে হুড়মুড় করে সবাই লাফিয়ে পড়ে, তাই না? কতজনে মিলে যে ফুটবল খেলতাম তার কোনো, তাই না? যে 11 জনের দল হতো তো বিকেলে, দুপুরবেলা তো যে পারে কিক করছে। এটাই কিন্তু স্বাস্থ্যের জন্য মারাত্মক। তুমি বাসায় থাকো, বাইরে বেরিও না। যেটা এই যে সরকার এখন 7 দিন ছুটি দিচ্ছেন বিভিন্ন স্কুলে, আমি মনে করি অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। এবং আবহাওয়া দপ্তর যে বলেছে 3 দিন গরম থাকবে, 3 দিনের ওয়ার্নিং, আমি তো এটা 7 দিনে নিয়ে যাব। কারণ আজকের সকালে যে আবহাওয়ার ফোরকাস্ট দেখছিলাম বিদেশি ওয়েবসাইটে, সেটাতে কিন্তু 7-8 দিন তারা বৃষ্টি নামছে না, খুব সহসা বৃষ্টি নামছে না। মে মাসের প্রথম দিকে যদি বৃষ্টি নামে। আরেকটা জিনিস দেখেন, আমাদের যে গ্রামে এখন থেকে 100 বছর আগে, আমি অত বুড়ো নই কিন্তু তাও তো অনেক বছর দেখেছি পৃথিবীকে। এখন থেকে 50 বছর 60 বছর আগে কৃষক ভোরবেলা কাজ করত, সূর্য ওঠার কিছুক্ষণ পরে 9টা-10টার মধ্যে কাজ শেষ করত। আবার বিকালবেলা 4টা-5টার দিকে সে, 5টাও হতো না, 5-6টার দিকে সে মাঠে কাজ করতে নামতো। অর্থাৎ সূর্যের তাপটা কমে গেছে। এখন কৃষক তো আরও অ্যাডভান্সড। এখন তো সব মেশিনের উপরে নির্ভরশীল। এখন গরু দিয়ে হাল চাষ হয় না, এখন পাওয়ার টিলার দিয়ে চাষ হয়। ধান কাটা হচ্ছে মেশিন দিয়ে, ধান নিড়ানো হচ্ছে মেশিন দিয়ে। কাজেই খোলা জায়গাতে রোদের মধ্যে, গরমের মধ্যে কাজ করার তার প্রয়োজনটা কমেছে, কিন্তু কাজ করাটা বেড়েছে কিছু শ্রমিকের। ইটের ভাটার শ্রমিক, নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক, তাই না? কেন তাকে কাজ করতে হবে? আরব দেশে কি করে?
আরব দেশে দিনের বেলা ঘুমায় তারা সন্ধ্যার সময় তারা দোকানপাট খোলে, রাত 8টা-9টা পর্যন্ত অফিস করে, তারপরে খেয়ে দিয়ে ঘুমায়। মানে রোজার সময় ওদের যেটা হয়, আমাদের সেহরিটা ওদের হয়ে যায় ইফতার, তারপরে তারা দিনের বেলা ঘুমায়, এবং বিকালবেলাটা আমরা যেটাকে ইফতার করি সেটাকে তারা সেহরি বানিয়ে ফেলে, খেয়ে দিয়ে তারপরে সারাদিন কাজ করে। অর্থাৎ স্কুল কলেজ বন্ধ করেছি, অফিস আদালতের টাইম একটু বদলানো দরকার হতে পারে। এবং নির্মাণ শ্রমিকদের জন্য আমরা দেখেছি দুবাইতে, কাতারে ক্রিকেট খেলার জন্য স্টেডিয়ামে 110, 120, 125 ডিগ্রি টেম্পারেচারে কাজ করেছে। সেজন্য সারা বিশ্ব কাতারের নিন্দা করেছে, কারণ ওই সময় ওই গরমে শ্রমিকরা কাজ করে অনেকেই প্রাণ হারিয়েছে কিংবা বিভিন্ন রোগে পড়েছে। আমাদেরও কিন্তু সেটা প্রয়োজন। ওই ইটের ভাটার কাজ নির্মাণ শ্রমিক, সে তো ইজিলি 6টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত কাজ করতে পারে, 12টা পর্যন্ত কাজ করতে পারে, এটা লাইট জ্বালিয়ে। অর্থাৎ আমাদের এই ক্লাইমেট চেঞ্জের কারণে এবং বর্ষের আবহাওয়ার পরিবর্তন হওয়ার কারণে ঋতুর পরিবর্তন, যেমন এই মাসে অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু হচ্ছে 38 ডিগ্রি 39, কারণ আবহাওয়া কোনো বছর গরম থাকবে, কোনো বছর আবার সামনের বছর গরম পড়বে কিনা জানি না, পড়তেও পারে নাও পড়তে পারে, এর থেকে একটু বেশি হতে পারে। তাহলে প্রথম ফ্যাক্ট হচ্ছে বিশ্বের সার্বিক তাপমাত্রা বেড়েছে 3.5, এটা সারা বিশ্ব জুড়ে, উত্তর গোলার্ধে একটু বেশি। তাহলে এইটার প্রভাব আগে যদি 35 হয়ে থাকে তাহলে এখন 38 হতে পারে, এবং আগে যদি 38 হয়ে থাকে তাহলে এটা এখন 40-41 হতে পারে। এই ফ্যাক্টরটা, এবং এটা কমবে না, এখন দিনে দিনে এটা একটু একটু করে বাড়বে। আমরা কি এটা আমাদের সাধারণ বা স্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি হয়ে দাঁড়াবে কিনা? না, এখন আর স্বাভাবিক নেই, এই অস্বাভাবিকটাই স্বাভাবিক, অস্বাভাবিকটা স্বাভাবিক হয়ে যাবে, হয়ে যাবে। এবং আমরা যেটা বলছি যে বিজ্ঞানীরা যেটা বলছেন, মজার জিনিস হচ্ছে বিজ্ঞানী এই যে প্রচারগুলো করে, এই যে ফলাফলটা দেয়, এটা পৃথিবীর 198টা পার্টি দল, 192-93টা রাষ্ট্র আছে, তার সাথেও আরও কিছু দল আছে, যেমন প্যালেস্টাইন, তারা কোনো রাষ্ট্র না, কিন্তু তাদেরও মতামত নেয়। ইউরোপিয়ান ইউনিয়ন কোনো ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি না, তাদের মতামত নেওয়া হয়। সকলে একমত হয়ে বলছেন যে ইতিমধ্যে 1.5 ডিগ্রি বেড়ে গেছে। পৃথিবীর টার্গেট ছিল 2030-এর মধ্যে এটা সীমাবদ্ধ রাখা। পৃথিবীর টার্গেট হচ্ছে 2050-এর মধ্যে 2 ডিগ্রির উপরে আর বাড়তে না দেয়া, এবং ওয়েল বিলো 2 ডিগ্রি যাতে মোটেই না বাড়ে। কিন্তু আমি দেখতে পাচ্ছি অ্যাবাভ 2.5, 2.7, এমনকি 4 ডিগ্রি পর্যন্ত হয়ে যেতে পারে 30-40 বছরের মধ্যে। কাজে এটা চিন্তা করে সরকারকে কিছু নীতির পরিবর্তন করতে হবে। আমাদের এখানে লং টার্ম ফোরকাস্ট আমরা ইন্টারনেটে ঢুকে বিদেশিদের কাছ থেকে পেতে পারি। আমাদের আবহাওয়া দপ্তরকেও সেই ব্যাপারে, তাদের কিন্তু দক্ষতা আছে, তাদের ইকুইপমেন্ট আছে, তাদের মডেল আছে, কিন্তু এই আবহাওয়া দপ্তর লং টার্ম ফোরকাস্টটা ঘোষণা করে খুব সাবধানে, কারণ ভুল হলেই তো রক্ষা নেই। তো কিন্তু আবহাওয়ার ফোরকাস্টটা দীর্ঘমেয়াদী দিলে ভুল হতে পারে, কারণ আবহাওয়াটা তো এইরকম গোলমেলে। কাজেই যে প্রেডিকশন পৃথিবী করছে যে এই তাপমাত্রা আর স্বাভাবিক, মানে আগের অবস্থায় যাবে না, সেই জন্যই আমি আগের যে লোকায়ত নলেজ যেগুলো ছিল, বৃদ্ধর কাছ থেকে যেটা শুনতাম যে রোদের মধ্যে যেও না, ডাক্তাররা খুব ভালো কাজ করছেন। তারা বলছেন যে এই রোদের মধ্যে বেরোলে, কোনো কারণে বেরোতে যদি হয়, ফিরে এসে সাথে সাথে ঠান্ডা ঘরে ঢুকবেন না। এয়ার কন্ডিশন ঘর যদি আপনার গ্রামের লোকের কাছে নেই, ঠান্ডা পানি খাবেন না, শরীরের যে টেম্পারেচার তার সাথে ম্যাচ করে একটু গরম পানি হলেও সেটা খাওয়া উচিত। ঠান্ডাতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে অন্য কাজ করা উচিত। সেই পরামর্শগুলো খবরের কাগজে দেয়া হচ্ছে, সেটাই এখন মেনে চলাটা প্রয়োজন। সরকার কিছু মেজার বা পদক্ষেপ নিয়েছে এই অবস্থা থেকে বা এই অবস্থা মোকাবেলায়, কিন্তু এটাকে দুর্যোগ ঘোষণা করেনি এখনো। মানে এই যে অবস্থা যাচ্ছে, আমি দুর্যোগ ঘোষণার পক্ষে না, কারণ এইটা এখনকার স্বাভাবিক হয়ে গেছে। আচ্ছা, এখন যেটা বলছিলেন যে সরকারকে এই অবস্থা থেকে, মানে আমরা এই তো গত বছরই একটা মানে
পদক্ষেপ হিসেবে নতুন, কিন্তু কি কাজ হয়েছে আমরা জানি না। একজন ঢাকা নর্থ সিটি কর্পোরেশন একজন হিট অফিসার নিয়োগ করেছে। মানে এই বিষয়গুলো এখন আলোচনায় বা চর্চায় আছে। আমাদের এখানে তাপমাত্রা বাড়ছে, জলবায়ুর প্রভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটা নিয়ে আলোচনা হচ্ছে। লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে আমরা যথেষ্ট পরিমাণ অর্থ পাচ্ছি না। এটা এখন আর অনেক দূরবর্তী বিষয় না, আমরা সবসময় এটার আলোচনার ভিতর আছি। তার মানে আমাদের এক ধরনের ওরিয়েন্টেশন হচ্ছে যে আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রভাবিত হচ্ছি। তো সরকার এখন আমাদের এই যে অবস্থা, হিট স্ট্রোকে গতকাল 4 জন মারা গেছে, এরকম হয়তো আরও 2-1 দিন গেলে আরও মৃত্যু আমরা দেখব। পরিস্থিতি তো আর এভাবে চলতে দেওয়া যায় না। বনায়নের কথা বলা হচ্ছে, আসলে কোন পদক্ষেপগুলো বাংলাদেশকে এই পরিস্থিতি থেকে কিছুটা হলেও স্বস্তি দিতে পারবে? ইমিডিয়েট কি করা উচিত, আপনার কি মনে হয়? ওকে, প্রথম কথা হচ্ছে বনায়নের ব্যাপারটা। বনায়নকে আমরা উৎসাহিত করছি, এনকারেজ করছি, কারণ এটা গ্রিন হাউস গ্যাস এফেক্টটাকে কমাবে, গাছ কার্বন ডাইঅক্সাইড ধরে রাখে। এবং এটা তো 2024, 2022-এ, 2021-এ যে কনভেনশন হয়েছিল গ্লাসগো শহরের, সেখানে কিন্তু পৃথিবীর অধিকাংশ দেশ একটা চুক্তিতে স্বাক্ষর করেছে, তারা কমিট করেছে আমরা আর গাছ কাটবো না। বাংলাদেশও কিন্তু যেদিন ওই ঘোষণাটা করার কথা, মাননীয় প্রধানমন্ত্রী তার আগেই সেই দলিলে সই করেছিলেন, কিন্তু এটা বিশ্বকে জানাতে আমার 2 দিন দেরি হয়েছিল, যে কারণে ঢাকার কাগজে বিরাট বিরাট হেডলাইন ছিল। কিন্তু বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা গাছ কাটবো না আর। সো আমরা একটা গাছ যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ধরে রাখে, তার থেকেও বড় কথা তার ওই সাইজে, ওই শেপে আসতে তো অনেক সময় লাগে। আজকে যেমন SM, এবং যেখানে একদম গাছ দিয়ে ঢাকা আছে, SM হলের সামনে আমার ইউনিভার্সিটির কাছেই, অত্যন্ত ঠান্ডা, গাছের নিচটা ঠান্ডা হয়, রোদ পড়ছে না। কিন্তু নগরায়ন বাড়ার সাথে সাথে আমরা গাছকে কেটে ফেলছি। অনেক সময় এর মধ্যে যে সিদ্ধান্ত যেটা নেয় এটা সঠিক না। যেমন ধরুন একটা রাস্তা, পুরনো রাস্তা, 2 পাশে ঘন গাছ আছে। এখন এটা ছিল 2 লেন, এইদিকে একটা লেন, এইদিকের একটা লেন। আমরা এটাকে চওড়া করব 4 লেন, করি কি সুযোগ পেয়ে 2 পাশের গাছ কেটে ফেলি। অথচ এইটাকে যদি আমি এক পাশে প্রশস্ত করতাম, ডান দিকে যদি প্রশস্ত করতাম, তাহলে বাঁ পাশের গাছ থেকে গেল, আর ডান পাশের গাছটা মিডিয়ানে চলে আসলো, আর একেবারে ডান সাইডে আমি নতুন করে গাছ লাগাতাম। হয়তো 90% গাছ এভাবে সেভ করা দরকার। কিন্তু অত্যন্ত ক্ষমতাশীল লোকরা, এবং আমি এই জন্য মনে করি পার্লামেন্টের একটা বড় ভূমিকা হতে পারে, এবং স্থানীয় জনসাধারণের, বিশেষ করে তরুণদের একটা বড় ভূমিকা হতে পারে। তার সাথে সরকার বলছেন অনেক গাছ লাগাবেন, খুব ভালো কথা। কি গাছ লাগাবেন সেটা নিয়ে চিন্তা করা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে তোমরা ফলজ গাছ লাগাও, ঔষধি বৃক্ষ লাগাও, অথবা যেটা দ্রুত বাড়ে সেটার পরিবর্তে যেটা ধীরে ধীরে বাড়ে, যার কার্বন ধরে রাখার ক্ষমতা বেশি, সেই ধরনের গাছ লাগাও। এবং গাছটা আমরা যেমন, একটা রসিকতা আছে আমাদের, যে প্রতি বছর একটা অফিসে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করা হয়, এবং সেই জায়গাতেই গাছ লাগানো হয় যেখানে ছবি তুললে সবচেয়ে ভালো ছবি আসে। তার মানে গত বছরের গাছটা গেল কোথায়? অর্থাৎ গাছ লাগালে এটা যেন নষ্ট না হয়। এবং আমাদের বিশেষ বিশেষ প্রতিবেশ আছে, সুন্দরবন একটা প্রতিবেশ, হাওড়গুলো একটা প্রতিবেশ। এখন হাওড়ে আমি হিজল, করচ, বরুণ, বাঁদরলাঠি কিংবা সোনালু যেগুলো বলে, যেটা পানির মধ্যে বাড়তে পারে, তাই না? আমি সেখানে কেন অন্য জায়গার গাছ লাগাবো? আমি সুন্দরবনের মধ্যে কিছু কিছু জায়গাতে দেখেছি যে সেখানে আম, জাম, কাঁঠাল ইত্যাদি লাগানো হচ্ছে। কেন? ওই অফিসের আশেপাশে কোনো কর্মকর্তা হয়তো এই ধরনের গাছ লাগিয়েছেন। তো সেটার পরিবর্তে প্রতিবেশ সম্মত যদি গাছ লাগাই, এবং আমরা, বাংলাদেশ তো একটু হুজুকের দেশ, আমাদের দেশে অন্তপক্ষে আমরা 50টার মতো আন্তর্জাতিক কনভেনশনে সই করেছি। অর্থাৎ এগুলোর প্রতিপাদ্য বিষয় আমাদের জন্য বাধ্যতামূলক হয়ে পড়েছে। 92-তে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সংরক্ষণ সম্পর্কিত কনভেনশনে আমরা সই করেছি। তারপরে আমরা জীববৈচিত্র্য সংরক্ষণের অনেক দলিল তৈরি করেছি। গত বছর জীববৈচিত্র্যের কপ আর জলবায়ুর কপ, কনফারেন্স অফ পার্টিজ, একসাথে হয়। এখন কিন্তু পৃথিবী বলছে যে জলবায়ু পরিবর্তনের সাথে জীববৈচিত্র্যের বিষয়টাও দেখতে হবে। কদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এসে যেটা বলে গেছেন যে তিনি জলবায়ু পরিবর্তন বিরূপ প্রতিক্রিয়াগুলো মোকাবেলার জন্যে 1 বিলিয়ন ইউরো দিয়ে একটা ফান্ড সৃষ্টি করবেন।
তো এটা তো অনেক টাকা। তো আমি যেটা বলছি, জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বাড়া, এই যে 100 সেলসিয়াস ফারেনহিটের পরিবর্তে 114-15 ফারেনহিট, 38 সেলসিয়াসের পরিবর্তে 42 সেলসিয়াস, এটাকে স্বাভাবিক ধরে নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে। এখন এই প্রস্তুতির জন্য যে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান আছে, সেটা ঘাটলে কিন্তু দেখা যাবে এই কথাগুলো বলা আছে। ছায়া বাড়াতে হবে, গাছের সংখ্যা বাড়াতে হবে, বাট এগুলো খুব দীর্ঘ, শুধু দীর্ঘ না, সুদূর দীর্ঘ, 30 বছর লাগবে গাছটা বড় হতে, এবং উপযুক্ত প্রজাতির গাছ লাগানো। কিন্তু মানুষের তাৎক্ষণিক ব্যবহারটা বদলাতে হবে। রোদে আপনার যাওয়ার দরকার কি? যদি না পারেন রোদে গিয়ে, তাহলে আপনি ঘরেই থাকেন। জীবনাচরণেও কিছু পরিবর্তন আনতে হবে। স্যার, আমরা এই বিষয়ে আলোচনা করবো, আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জলবায়ু পানি বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত। স্যার, বাংলাদেশের অন্যান্য ইস্যুতে যাওয়ার আগে খুবই চালু একটা বিষয় নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা সম্প্রতি দুবাইতে দেখলাম বৃষ্টি 75 বছরের রেকর্ড ভেঙে বৃষ্টি হয়েছে, এবং সেখানে এত পানি বা এত বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা আগে কখনো দুবাইবাসী দেখেনি। এটা নিয়ে তো যথেষ্ট তর্ক বিতর্ক হলো যে এটা স্বাভাবিক বৃষ্টি না কৃত্রিম বৃষ্টি। আপনি কি এটাকে জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত দেখেন, বা সম্পর্ক আছে না? এটা যেটা বলা হচ্ছে যে বিতর্ক, সেই বিতর্কেরই একটা অংশ। অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এবং যখন জলবায়ু নিয়ে আমি কথা বলার সুযোগ পাই, প্রথম কথাটাই বলি যে বৃষ্টিপাতের পরিমাণ এবং সময়কাল বদলে যাবে। খুব সংক্ষেপে হচ্ছে, যখন বৃষ্টি হওয়ার কথা, বেশি হওয়ার কথা আষাঢ় শ্রাবণে, তখন কম হবে। যখন অল্প হওয়ার কথা, তখন বেশি হবে। ভাদ্র আশ্বিনে যা বৃষ্টি স্বাভাবিক ছিল, তার থেকে বেশি হচ্ছে এখন ইতিমধ্যে। যেখানে বৃষ্টি হওয়ার কথা অনেক ছিল, সেখানে কমে যাবে। গাণিতিক মডেল বলছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, এই সমস্ত অঞ্চলে কমে যাবে, উপকূল অঞ্চলে বেড়ে যাবে। যখন যেখানে বৃষ্টি কম হওয়ার কথা, সেখানে বেশি হতে পারে উপকূল অঞ্চল। বাট পঞ্চম ফ্যাক্টরটা হচ্ছে, অল্প সময়ে হঠাৎ বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। আবুধাবি, দুবাইতে যেটা হয়েছে সেটা সেই ঘটনা। এবং আমাদের জন্য এটা একটা ওয়ার্নিং কেন? আমাদের যে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, সেখানে বলা হয়েছে 300 মিলিমিটার বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে হবে। 300 মিলিমিটার? 300। দুবাইতে কিন্তু 300 হয়নি, 250 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের এখানে এই অভিজ্ঞতা আছে। 2020 সনে বোধ করি রংপুরে 450 মিলিমিটার বৃষ্টি হয়েছিল 24 ঘন্টায়। 2021 সনে 250 মিলিমিটার বৃষ্টি হয়েছিল রংপুরে একদিনে, 250 মিলিমিটার। তাহলে 250 মিলিমিটার বৃষ্টি, 450 মিলিমিটার বৃষ্টি হলে আপনার বিল্ডিংয়ের একতলা ডুবে যাবে। ঢাকা শহরের একমাত্র বোধহয় বাড়িধারার কিছু জায়গা উপরে থাকলেও থাকতে পারে, বাকি সব ডুবে যাবে। তো এর জন্য কি আমরা প্রস্তুত? রংপুরে বৃষ্টি হওয়ার পরে 13-14 দিন 15 দিন পানির তলায় ছিল। কাজেই নিচে যারা থাকে, ফসলের ক্ষতি, যান চলাচলের ক্ষতি, বাণিজ্য কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে, তাই না? মতিঝিল যদি 15 দিন বন্ধ থাকে, তাহলে অর্থনীতির উপরে কি প্রতিক্রিয়া? শুধু নগরে না, গ্রামেও তো পানি নিষ্কাশনের কিছু কিছু ব্যবস্থা আছে, নগরে তো কিচ্ছু নাই। ঢাকা শহরে দেখি 40 মিলিমিটার বৃষ্টি হলেই ত্রাহি ত্রাহি রব। তো সেখানে 300 মিলিমিটার, এগুলো কিন্তু ফোরকাস্ট করা আছে। তো আবুধাবি, দুবাইতে আপনি বললেন, এখানে দুটো পয়েন্ট আছে। 75 বছরের মধ্যে, তার মানে 75 বছর আগে হয়েছিল, তার মানে এই ঘটনা 75 বছরে একবার হতে পারে। দ্বিতীয় ঘটনাটা যেটা হচ্ছে, আমাদের এই ডেটাটাকে আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি না। যেমন ওদের হয়তো 250 মিলিমিটার বৃষ্টি 75 বছর পরে একবার হলো, কিন্তু 40-50 মিলিমিটার বৃষ্টি হয়তো 3 বছর, 5 বছর কি 7 বছর পর পরে। আমাদের যেটা হচ্ছে যে তাপমাত্রার ক্ষেত্র ওই 39 ডিগ্রি বেড়ে 39.5 হলেই বলি সর্বকালের রেকর্ড অতিক্রম করেছে। ইট ডাজন্ট মিন এনিথিং টু মি, তাই না? বৃষ্টিপাত 50 মিলিমিটার বৃষ্টি, তার থেকে যদি 60 মিলিমিটার বৃষ্টি হয়, তখন বলি 20 বছরের মধ্যে সর্বাধিক।
যদি 100 মিলিমিটার হয় তাহলে 25 মিলিমিটারের মধ্যে। অর্থাৎ একটা মজার জিনিস আছে, আমি একসময় এই সাবজেক্টটাই পড়াতাম, হাইড্রোলজি। স্ট্যাটিস্টিক্যালি আমরা 30 বছরের ডেটা কালেক্ট করে অ্যানালিসিস করতাম। আমি যখন ছাত্র ছিলাম তখন এই যে পয়েন্টগুলো একটা ক্লাস্টারে পড়ে, একটা পয়েন্ট যদি বাইরে পড়ে অর্থাৎ একটা এক্সট্রিম ইভেন্ট, তখন এটা বলতাম এটা আউটলায়ার, এটা বাদ। এখন আমরা বলছি ওইটাকে ধরেই ডিজাইন করতে হবে। যেমন ধরুন 1968 সনে দার্জিলিং অঞ্চলে তিস্তা অববাহিকাতে এত বৃষ্টি হয়েছিল যে দার্জিলিংয়ের দক্ষিণে তিস্তা নদী পাড় ভেঙে বিহারের দিকে চলে গেছিল, পরে নদীটাকে ফেরত আনতে হয়েছে। অর্থাৎ এক্সট্রিম ইভেন্ট, তার আগে যে ইন্টারভেল ছিল, যে ফ্রিকোয়েন্সি ছিল, এটা কিন্তু এখন আরও ঘন ঘন হবে। এটা কিন্তু দুবাইয়ের এই বৃষ্টিটা আমাদের ওয়ার্নিং। আমেরিকাতে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড তুষারপাত হচ্ছে। ক্যালিফোর্নিয়াতে গত বছর তার আগের বছর একদিকে খরা বৃষ্টি নাই, আরেকদিকে গরমের চোটে বনে আগুন ধরে গেছে। এবছর এখনও অস্ট্রেলিয়াতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। অর্থাৎ এক্সট্রিম ইভেন্টগুলোর ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে গেছে। ভারতেও বন্যা হয়েছে, কাজাকিস্তান, রাশিয়াতেও প্রচণ্ড বন্যা চলছে। এইগুলোকে মনে রেখে কিন্তু এগোতে হবে। সেক্ষেত্রে এই যে উষ্ণতম সময়টা পার করার পরে আবার কি বিপদ আমাদের জন্য আসছে? মানে এই যে বর্ষাকালে আবার অতিবৃষ্টিতে দেখা যাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই যে বললাম যে গত বছর এবং তার আগের বছর আষাঢ় শ্রাবণে বৃষ্টি হয়নি, না হওয়ার কারণে আমাদের ভূগর্ভস্থ পানি আছে, পাম্প করে আমরা আষাঢ় মাসে শ্রাবণ মাসে সেচ করেছি, করার ফলে ভূগর্ভস্থ পানির স্তর নেমে গিয়েছিল। গত মানে 2রা বৈশাখ 3রা বৈশাখ কিছু বৃষ্টি হয়েছে, তার আগ পর্যন্ত খবরের কাগজে ছিল বহু জায়গাতে বোরো ধানের জন্য তাদেরকে সেচ করতে হয়েছে। অর্থাৎ সব কিছু কিন্তু, যেমন এবছর কালবৈশাখী এসছে সময় মতো, কিন্তু কালবৈশাখী যদি 1 মাস সরে যায় তাহলে কিন্তু মাছের প্রজনন সাইকেল ক্ষতিগ্রস্ত হবে, জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে। কাজেই আবহাওয়ার এই অস্থিরতা, আবহাওয়ার এই আনপ্রেডিক্টেবিলিটি, এটা বিবেচনা করে জাতীয় পরিকল্পনা করা আছে। এটা কিন্তু জাতীয় রিপোর্টে লেখা আছে, মাননীয় প্রধানমন্ত্রী অ্যাপ্রুভ করেছেন, কিন্তু এটা সকল কর্মকর্তা কি এটা সম্পর্কে জানেন? সকল মেম্বার অফ পার্লামেন্ট কি এটা সম্পর্কে জানেন? এটা প্রতিপালনের ম্যান্ডেট স্যার কোন সরকারের, কোন দপ্তরের? এটা তো এককভাবে কোনো দপ্তরের উপর। এটার উত্তরটা খুব মজার। এটা হচ্ছে আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী বৈশ্বিক যে আলোচনাটা হয় তাদের সাথে আমাদের পরিবেশ মন্ত্রণালয় সম্পৃক্ত, এবং তারা বলেছে যে প্রতি 5 বছর পর পর অভিযোজনের পরিকল্পনা তৈরি করতে হবে 10 বছরকে টার্গেট রেখে। অর্থাৎ 21-এ তৈরি হয়েছে 30-কে সামনে রেখে, 25-এ তৈরি হবে 35-কে সামনে রেখে, 30-এ তৈরি হবে 2040-কে সামনে রেখে। অর্থাৎ 5 বছরের মধ্যেই বদলে যেতে পারে, আপডেট করতে হবে। এখন আমি মনে করি এটা আন্তঃমন্ত্রণালয় বিষয়। স্বাস্থ্যের ক্ষতি হবে, স্বাস্থ্য মন্ত্রণালয় দেখবে। কৃষির উপরে প্রভাব পড়বে, কৃষি মন্ত্রণালয় দেখবে। খাবার পানির উপরে প্রভাব পড়বে, স্থানীয় সরকার মন্ত্রণালয় দেখবে, তাই না? কাজেই এটা কোনো মন্ত্রণালয়কে আমি চিহ্নিত করতে চাই না। এর পূর্বাভাস দেবে, একটা দেয় পানি উন্নয়ন বোর্ড বন্যার পূর্বাভাস, আর বৃষ্টিপাত আর এই গরম পড়লো কি পড়লো না সেটা দেয় আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের যথেষ্ট সক্ষমতা আছে, তাদের ইকুইপমেন্ট আছে, গাণিতিক মডেল আছে, সব কিছু আছে, কিন্তু তারা কেন যেন আগেকার পদ্ধতিতে চলে। আমার উত্তর হচ্ছে তারা ডিফেন্স মিনিস্ট্রির অধীনে, তারা নতুন কিছু বলতে সাহস পান না। কাজেই এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠান কিভাবে কাজ করছে দেখতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভূমিকা অনেক বড়, দুর্যোগ মন্ত্রণালয়ের ভূমিকাও অনেক বড়। সাইক্লোন ওয়ার্নিং কিন্তু দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে সিপিপি ভলান্টিয়াররা তারা কাজ করে রেড ক্রিসেন্ট সোসাইটির নিয়ন্ত্রণে, কিন্তু অর্থায়ন করে কিন্তু দুর্যোগ মন্ত্রণালয়। সরকার কিন্তু পয়সা দেয়, আমরা ক্রেডিট দিই রেড ক্রসকে। কাজেই এই প্রত্যেকটা পূর্বাভাস, প্রত্যেকটা আমাদের 14টা দুর্যোগের তালিকা করা আছে ম্যাপে। 11টা জায়গায় বিশেষ ব্যবস্থা নিতে হবে। উপকূলে যেটা করতে হবে হাওড়ের উপস্থিত তা না, পাহাড়ি জায়গাতে যেটা করতে হবে বিল এলাকাতে অন্যরকম। আমাদের যে ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর,
ঝালকাঠি, পিরোজপুর, এর মধ্যে কিন্তু প্রচুর বিল, তার ব্যবস্থাপনা অন্যরকম করতে হবে। সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে, লবণাক্ততা ভিতরে ঢুকছে, এই সবগুলো কিন্তু। জ্ঞান কি স্যার নথিবদ্ধ হয়ে আছে তাহলে? জি, জ্ঞান কি নথিবদ্ধ হয়ে আছে শুধু? মানে এগুলো কারণ আমাদের সুবিধাটা হচ্ছে এই ডকুমেন্টগুলো যারা তৈরি করেছেন, বিশ্বে যে জ্ঞানগুলো আছে সেগুলো আমরা নিয়েছি, এবং এটার প্রত্যেকটা মন্ত্রণালয়ের সাথে আলাদা আলাদাভাবে মিটিং করে তারা কি করেন, কি করা উচিত, এগুলো তাদেরকে বলা হয়েছে। আমি এখন বলতে চাই, এটার জন্য একটা জাতীয় দুর্যোগ কাউন্সিল আছে, মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এটা হয়, আর পরিবেশ মন্ত্রীর অধীনে এক্সিকিউটিভ কমিটি আছে, পানির ব্যাপারে আছে, দুর্যোগের ব্যাপারে আছে। তো এগুলো জাতীয় কাউন্সিলের মিটিং কবে হয়েছে মনে করতে পারি না, এজন্য বলছি আমি নাকি এর এক সদস্য, তো আমার কবে মিটিংয়ে অ্যাটেন্ড করেছি এটা আমি জানি না। তো এই জন্য ঠাট্টা করছি, অর্থাৎ বলছি যে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে কিন্তু অবহিত, তিনি কিন্তু জানেন, বহু বিশেষজ্ঞ তার জ্ঞানের কাছে লজ্জা পেতে পারে, তিনি এত ক্লিয়ারলি পরিবেশের বিষয়, জলবায়ু পরিবর্তনের বিষয় বোঝেন। এখন যিনি মন্ত্রী এই বিষয়ে, তিনিও অত্যন্ত জ্ঞানী লোক, তার জ্ঞানের পরিধি অনেক বেশি, কিন্তু আমাদের ওই ইন্টারমিনিস্ট্রিয়াল ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন হয় না। আমি ঠাট্টা করে বলি যে আমাদের মন্ত্রণালয়গুলো একটা সাইলোর মতো, লম্বা লম্বা ভবন, এর মধ্যে কিন্তু কোনো যোগাযোগ নাই। আমাদের সেক্রেটারিয়েটেও 3 তলা 4 তলায় এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়া যায়, কিন্তু আন্তঃমন্ত্রণালয়ের কাজে এই সুযোগটা নেই। স্যার আমাদের আবার একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমরা ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবার ফিরে এলাম আজকের আলাপে। আমরা দুবাই প্রসঙ্গে, জলবায়ু পরিবর্তন এবং আমাদের দেশের কি ধরনের চর্চা চলছে এ নিয়ে সেটা নিয়ে আলোচনা করলাম। আবার একটু গরমে ফিরে আসতে চাই। সেটা হচ্ছে যে আমরা শুরুর দিকে যেটা আলোচনা করছিলাম যে জীবনাচরণে কিছু পরিবর্তন আনা দরকার, সরকারও তার শাসন ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে পারে পরিবর্তিত পরিস্থিতির কথা চিন্তা করে। অফিস সময়সূচি পরিবর্তন করা থেকে শুরু করে অন্যান্য অনেক কিছুই যেসব উন্নত বিশ্বে করা হয়ে থাকে, এর বাইরে আর কিছু আপনি সাজেস্ট করেন কিনা যে সরকারকে এই ব্যবস্থা বা এটার মিটিগেশনের জন্য? আমি 2-3টা জিনিস সাজেস্ট করছি। 1 নম্বর হচ্ছে কৃষির ক্ষেত্রে কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো চমৎকার কাজ করছে, কিন্তু তাদের ল্যাবরেটরিতে যে রেজাল্ট বের হয়, পাওয়া যায়, সেটাকে ফার্মারের কাছে নিতে গেলে 10 বছর, 12 বছর, 15 বছর লাগে। আমি একসময় কৃষি কমিশনের সদস্য ছিলাম 96 থেকে 2001। তখন দেখেছি যে গবেষণাগারে রিসার্চাররা একটা নতুন ভ্যারাইটির ফসল উৎপাদন আবিষ্কার করে তারপরে এটাকে ফার্মারের লেভেলে আবার আরেকটা প্রতিষ্ঠান বিএডিসি কিংবা প্রাইভেট সেক্টর করবে, এটাকে কমানো যায় কি না। গ্রামে আমি সুযোগ পেলেই যাই, তাদের কাছে একটা জিনিস বলি যে এখন আমাদের 5 ধরনের নতুন ফসল দরকার। ধান নতুন লাগবে, কোনো এলাকাতে ডুবে থাকা সহ্য করতে পারে, যেমন চর অঞ্চলে, হাওর অঞ্চলে অনাবৃষ্টি, দীর্ঘ অনাবৃষ্টি সহ্য করতে পারে। এটা ঠিক খরা না। এগ্রিকালচারাল ড্রাউট অন্য জিনিস, হাইড্রোলজিক্যাল ড্রাউট আরেক জিনিস, মেট্রোলজিক্যাল ড্রাউট আরেক জিনিস। কিন্তু ধান যদি অনেক দিন পানি না পায়, 10 দিন 15 দিন, মাটি ফেটে চৌচির, তাই না, গ্রীষ্মের তাপে, তো দীর্ঘ অনাবৃষ্টি সহ্য করতে পারে। তৃতীয় হচ্ছে লবণাক্ততা সহ্য করতে পারে, একেবারে উপকূলে কিন্তু লবণাক্ততা অনেক বেড়ে গেছে। চতুর্থ হচ্ছে তাপ সহ্য করতে পারে। প্রথম 3টার বীজ অনেক বেরিয়েছে, তাপ সহ্যটার বীজ না আমি জানি বিজ্ঞানীরা বের করেছেন, তাদের ক্রেডিট দিতে হবে, কিন্তু এটা এখনো ফার্মারের লেভেলে পৌঁছায় নেই। আর পঞ্চম হচ্ছে ওর ফলনটা কমাতে হবে। এর অনেকগুলো ধান বিনা কিংবা বিরি কিংবা বাড়ি উদ্ভাবন করেছেন, কৃষিবিদরা করেছেন, আমি অভিনন্দন জানাচ্ছি, কিন্তু এটা এখনও ফার্মারদের কাছে পৌঁছায়নি। আমি কদিন আগে বাগেরহাট যাচ্ছিলাম, গোপালগঞ্জ শহর পার হওয়ার আগে বাপাশে দেখলাম রাস্তার বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, তাদের গবেষণাগার এবং তাদের ফিল্ডটা আছে। এটা বোধহয় মার্চের শেষের দিক বোধহয়। তাদের যে ধান মাঠে ছিল সেই গবেষণাগারের বিস্তীর্ণ এলাকা
কাটা হয়ে গেছে, কিন্তু তার আশেপাশে সমস্ত এলাকাতে ধান অনেক দেরি, মানে আরও বোধহয় 4 থেকে 8 সপ্তাহ দেরি আছে। অর্থাৎ এপ্রিলে যদি হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি নামে, ওই গবেষণাগারের ধানটাই রক্ষা পাবে, বাকিদের ধান নষ্ট হয়ে যাবে। আমরা দেখেছি 2017-তে সেপ্টেম্বরের শেষে অক্টোবরের প্রথমে ধান কাটা হয়েছে, কিন্তু ধান তুলে আনতে পারেনি, জমিতে রয়েছে শুকানোর জন্য, সেই ধান নষ্ট হয়েছে। কাজেই আবহাওয়ার এই পিকুলিয়ার ব্যবহার প্রতি বছর যে হবে সেটাও জানি না, কিন্তু এটাকে যদি আমরা অল্প সময়ে কেটে ফেলতে পারি, 150 দিনের ধান যদি আমি 100 দিনে কাটতে পারি, তাহলে 50 দিনের রিস্ক কিন্তু কমে যায়। কাজেই তার সাথে শিলাবৃষ্টি বাড়ছে, বজ্রবিদ্যুৎ বাড়ছে। সো যে 14টা প্রাকৃতিক দুর্যোগ চিহ্নিত করা আছে সেটার জন্য অ্যাকশন প্ল্যান করা হয়েছে, কিন্তু সেই প্ল্যানটা বাস্তবায়নের জন্যে যে আন্তঃমন্ত্রণালয় যোগাযোগ প্রয়োজন, এবং আমি মনে করি এই সমন্বয়ের কাজটা, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা হয় ক্যাবিনেট ডিভিশনকে দিতে হবে অথবা প্রাইম মিনিস্টারের অফিসকে দিতে হবে। কারণ অন্য মন্ত্রণালয়গুলো একজনের কথা আরেকজন ঠিকমতো ফলো করেন না। তারা জ্ঞানী লোক, বুদ্ধিমান লোক যারা পরিচালনা করেন, যে মন্ত্রী কিংবা যে সচিব আছেন, কিন্তু তার যে রুলস অফ বিজনেস, প্রত্যেকটা মন্ত্রণালয়ের কিন্তু রুলস অফ বিজনেস বলা আছে এই কাজ করবে। এখানে আন্তঃমন্ত্রণালয় ভিত্তিক ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে তারা যে কাজ করবে, দুর্যোগের ক্ষেত্রে যে কাজ করবে, এটা স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টারেও বলা আছে। অর্থাৎ আমাদের দলিল আছে, সবগুলো ইনস্ট্রাকশন আছে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে অনেক গ্যাপ আছে। আচ্ছা, এই যে উষ্ণতম বছর বলা হচ্ছিল যে 2024 সাল হবে পৃথিবীর অন্যতম উষ্ণতম বছর, বা এখন অবধি সবচেয়ে উষ্ণতম বছর। এটা তো মানে আরও তো এই শতাব্দীর আরও অনেকগুলো বছর বাকি আছে। আপনি যে 2024 সাল সবচেয়ে উষ্ণতম বছর হবে যারা বলেছেন, আমি অমত করার কোনো কারণ দেখছি না, কিন্তু 2025 সনের জন্য এই রেকর্ডিংটা আলাদা করে রেখেন। 25 সনে বলবেন যে 2024-এর গরম 2025-এ ছাড়িয়ে গেছে, কিংবা 2025-এ হবে কিনা জানি না, কিন্তু 26-27-এ হবে। অর্থাৎ ধীরে ধীরে বিশ্ব উষ্ণ হচ্ছে, আবহাওয়া ইরাটিক হচ্ছে, বৃষ্টিপাতের সময়কাল বদলে যাচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণ বদলে যাচ্ছে, কিন্তু কোনো কিছু প্রেডিক্ট করা যাচ্ছে না। সেটাই আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলাপে। এই যে আমাদের যে আবহাওয়ার যে মানে যে অবস্থা আমরা দেখছি, বাংলাদেশ ধীরে ধীরে চরম ভাবাপন্ন দেশ হয়ে যাচ্ছে কিনা, আপনি এটার ব্যাপারে কি বলতে পারেন? চরম ভাবাপন্ন পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আবহাওয়া পরিবর্তনের কারণে। যেমন গত বছর উত্তর আমেরিকাতে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, তার অন্যতম কারণ হচ্ছে আমাদের যে বাতাসের সার্কুলেশন আছে। ক্লাস 8-এ আপনিও পড়েছেন, আমিও পড়েছি, বিষুবরেখা, কর্কট ক্রান্তি, আর্কটিক সার্কেল, এই দাগগুলো টানা হয় কিন্তু বাতাসের সার্কুলেশন ধরে। উত্তরে যে আর্কটিক সার্কেল 66 না কত ডিগ্রি ল্যাটিটিউডের উপরে, সেখানে যে বাতাসের সার্কুলেশনটা, যেটা উত্তর মেরুকে কেন্দ্র করে প্রবাহিত হয়, এটা অনেক নেমে এসছিল, কানাডার উপরে চলে এসছিল, যে কারণে ওখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এবং ওই দেশে পানিতে ডুবে লোক মারা গেছে, বরফে লোক মারা গেছে, সবচেয়ে উন্নত দেশ পৃথিবীর। কাজেই আমাদের যে ষড় ঋতু ছিল, পশ্চিমা জগতে ঋতু 3টা কি 4টা, তাদের সামার আছে, উইন্টার আছে, অটাম আছে। আমাদের তো 6টা ঋতু। এটাতেও বিরাট পরিবর্তন হচ্ছে। আমি সাতক্ষীরা অঞ্চলে 2000 সন থেকে প্রায় প্রতি বছরই কোনো না কোনো কাজে গেছি, এবং ওখানকার কৃষকদের সাথে কথা বলার পরে তাদের বিদ্যা বুদ্ধির উপরে ভিত্তি করে আমি দাঁড় করিয়েছি যে আমাদের 6 ঋতুর দেশ 4 ঋতুতে পরিণত হয়েছে। আমাদের এখন গ্রীষ্মটা বসন্তের মধ্যে ঢুকে গেছে, তাই না? এটা তো চৈত্র, মানে ফাল্গুনের শেষ চৈত্র শেষ হওয়ার আগে কিন্তু গরমকাল চলে এসছে। এটা বেশ কিছু প্রলম্বিত হবে, বর্ষার প্রথম দিকে ঢুকে যাবে, তারপরে বর্ষাটা 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে, শরৎ সংকুচিত হয়ে যাচ্ছে,
হেমন্ত হারিয়ে গেছে, তারপরে শীত আসছে, কিন্তু শীতও 2 মাসের শীত এখন 1 মাস 3 সপ্তাহে থাকছে, এবং শীত কিন্তু 7 দিন 10 দিন কিন্তু তীব্র শীত পড়ছে। এরপরে বসন্তকাল হারিয়ে গেছে, শীতের পরপরই কিন্তু গ্রীষ্ম চলে এসে, এবছরও তাই। শীতের পরপরই কিন্তু যে 2 মাস বসন্তকাল, কোকিল ডাকার সময় পায়নি, তার আগেই গরম পড়ে গেছে। এখন অবশ্য স্যার বৈশাখ যাচ্ছে আর কি, এখন বৈশাখ যাচ্ছে। বৈশাখ, হ্যাঁ এই সময় তো গরম পড়ার কথা, কিন্তু অন্য বছর একটু হ্যাঁ এইরকম সময় হয়। তো এই 6 ঋতুর দেশ 4 ঋতুতে প্রবর্তিত হয়েছে। আপনার কাছে আমার শেষ যেটি জিজ্ঞাসা, সেটা এই যে আবহাওয়ার পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনের কারণেই সেটা হচ্ছে আমাদের অর্থনীতিতে কি প্রভাব রাখবে বলে ভবিষ্যতে আপনি দেখছেন? কেননা গরমের কারণে একটা জনজীবনে এক ধরনের পরিবর্তন আছে, মানুষের একদিকে খরচ বাড়ছে, আবার অনেকে নিম্ন মানুষের আয় কমে যাচ্ছে, এবং এই গরমের কারণে পানিবাহিত রোগ বাড়ছে, সেই জন্য স্বাস্থ্য খাতের উপর চাপ পড়ছে। এক ধরনের মানে সার্বিক নানান যে ছোট ছোট ঘটনাগুলো ঘটছে, সেটা সার্বিকভাবে অর্থনীতিকে নানানভাবে প্রভাবিত করে। আপনার এই বিষয়ে পর্যবেক্ষণটা জানতে চাই যে এই আমাদের আবহাওয়ার যে পরিবর্তন, আমরা তো উন্নতি করছি, উন্নয়নের ধারায় আছি, আমাদের অর্থনীতিকে কীভাবে প্রভাবিত করবে? এই ক্ষতি বা ড্যামেজ মানে কন্ট্রোলের জন্য আমাদের কি করা উচিত? পৃথিবীর 2 ধারায় আলোচনা হয়, একটা পলিটিক্স আর একটা বিজ্ঞান। বিজ্ঞানভিত্তিক আলোচনা হয়, তার নাম হচ্ছে আইপিসিসি, ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। আর পলিটিক্স ভিত্তিক যে আলোচনা হয়, প্রতিটা দেশ একসাথে হয়, প্রতি বছর 2 বার হয়। একটা মিটিং হবে জুন মাসে, আর একটা মিটিং হবে ডিসেম্বর মাসে। ডিসেম্বরের মিটিংটা বড় মিটিং, এবছর হবে আজারবাইজানের রাজধানী বাকুতে। গতবার হয়েছিল ইউনাইটেড আরব এমিরেটসের রাজধানী দুবাইতে, তার আগের বছর হয়েছে ইজিপ্টে, তার আগের বছর হয়েছে ইউকেতে। সামনের বছর আজারবাইজানের পরের মিটিং দক্ষিণ আমেরিকার ব্রাজিল কোথাও হবে। বাট যেটা বলতে চেষ্টা করছি, এই বৈশ্বিক পর্যায়ে বিজ্ঞানীরা, সমাজবিজ্ঞানী বলেন, অর্থনীতিবিদ বলেন, জলবায়ু বিজ্ঞানী বলেন, তারা একটাতে মানে একমত হয়েছেন, প্রথম ইন দ্য লং রান 30 বছর 40 বছর পরে পৃথিবীতে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। অর্থাৎ এমন ফসল করতে হবে যারা এই বিরূপ জলবায়ুর মধ্যেই বেড়ে উঠতে পারে। দ্বিতীয়, এটার কারণে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বাড়বে, লবণাক্ততা বাড়বে, সমুদ্রের পানির উচ্চতা বাড়বে, পৃথিবীর অনেক দেশ হারিয়ে যাবে। আমাদের সন্দ্বীপ, হাতিয়া, ভোলা, কুতুবদিয়া এগুলোতে 15 ফুট উঁচু বাঁধ আছে, কিন্তু তারপরেও বলছি 17 ফুট 18 ফুট উঁচু জলোচ্ছ্বাস আসতে পারে, মানুষ দেশান্তরী হবে। আজকে কিন্তু সাতক্ষীরা, খুলনার জনসংখ্যার গ্রোথ নেগেটিভ। সো মাইগ্রেশন ইজ এ বিগ চ্যালেঞ্জ। এটা সমাজের উপরে বিরাট চাপ সৃষ্টি করে, স্বাস্থ্যের উপরে বিরাট চাপ সৃষ্টি করবে, জীববৈচিত্র্য বদলে যাবে, মানুষের আয়, লাইভলিহুড পরিবর্তিত হবে। এগুলো কিন্তু ডকুমেন্টের মধ্যে আছে। বাংলাদেশ সরকার আরেকটা ডকুমেন্ট তৈরি করেছে, সেটার নাম হচ্ছে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান। সেখানে বলা হচ্ছে যে অর্থনৈতিক বিরূপ প্রতিক্রিয়াগুলো কী করে মোকাবেলা করতে হবে। কাজেই আমার কথা হচ্ছে যে কি করতে হবে তার তাত্ত্বিক সলিউশন আছে, কিন্তু বাস্তবসম্মত সলিউশন আমরা এখনো শুরু করি নাই। স্যার, আমাদের আলোচনার সময় শেষ হয়ে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। আপনার সঙ্গে আবারও দেখা হবে সমসাময়িক কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।